মাথায় রাজমুকুট থাক কিংবা গায়ে কয়েদিদের পোশাক, অপরাধী অপরাধী থাকে। ফরাসি সাহিত্যিক ভিক্টর হুগোর এই বিখ্যাত উক্তিটাকে যদি একটু পাল্টে নিই তাহলে বলাই যায় হাতে পিস্তল থাকুক কিংবা ল্যাপটপ, অপরাধী অপরাধী থাকে। ইদানিং যে অপরাধীদের ভয় একেবারে গোটা দেশ জড়সড়, তাদের হাতে কোনো মারাত্মক অস্ত্র নেই, আছে কম্পিউটার, আছে ইন্টারনেট। সুদূর চীনে বসে তারা স্রেফ একটা মাউসের ক্লিকে আপনার ব্যাংক অ্যাকাউন্টটাকে স্রেফ গড়ের মাঠ করে দিতে পারে। আপনি বুঝতেও পারলেন না কখন সর্বশান্ত হলেন। কলকাতার এমন একটা জালিয়াতির ঘটনা সামনে আসার পর আতঙ্ক ছড়িয়েছে। দেশের 6 লক্ষ গ্রাহকের কার্ড ব্লক করে দিয়েছে এসবিআই। একটা দুটো নয়, সারা দেশে অন্তত 32 লক্ষ ডেবিট কার্ডের নিরাপত্তা নিয়ে এই মুহূর্তে সংশয় রয়েছে। এর মধ্যে আপনার কিংবা আমার ডেবিট কার্ডটা রয়ে যায়নি তো? কিভাবে সাবধান হয়ে সর্বশান্ত হওয়ার হাত থেকে নিজে বাঁচবেন, কিভাবে রক্ষা করবেন মাথার ঘাম পায়ে ফেলা রোজগারের অর্থ, এই সমস্ত কিছু নিয়ে আমাদের আজকের আলোচনা। শুরুতেই আপনাদের দেখাবো দেশ জুড়ে 32 লক্ষ ডেবিট কার্ডের নিরাপত্তা নিয়ে এই মুহূর্তে আশঙ্কা। কলকাতার আইনজীবী কল্যাণ ভৌমিক জীবনে কখনো চীনে যাননি, যাওয়ার কথা কল্পনাও করেননি। অথচ কলকাতা থেকে 2125 কিলোমিটার দূরে সেই চীনে বসেই কেউ তার অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়েছে, এটিএম কার্ড জালিয়াতি করে। কলকাতায় বসে এর বিন্দু বিসর্গও টের পাননি এই আইনজীবী। যখন বিষয়টি নজরে এসেছে তখন মাথায় হাত পড়েছে। 10,557 টাকা 48 পয়সা, মানে 10,577.48 পয়সা করে 5 উইথড্রলস হয়েছে। ব্যাংক জানায় যে চায়নাতে ওই অ্যামাউন্টটা উইথড্র হয়েছে উইদিন আ স্প্যান অফ 2 মিনিটস। কার্ডটা ক্লোনড হয়েছে কিংবা স্কিমড, মানে একই কার্ডের আইডেন্টিটি আরেকটা কার্ডে ট্রান্সফার হয়ে যায়। এটিএম জালিয়াতির এই মারাত্মক নজির ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতায়। আতঙ্কে রক্তচাপ বাড়ছে সাধারণ মানুষের। সকলের একটাই প্রশ্ন, অনেক কষ্টে উপার্জিত যে টাকাটুকু ব্যাংকে রয়েছে তা আদৌ নিরাপদ? শীত কেটে সেখানেও থাবা বসাচ্ছে না তো প্রতারকরা? আশঙ্কাটা একেবারে অমূলক নয়, কারণ ব্যাঙ্গালোরের পেমেন্ট ও সিকিউরিটি স্পেশালিস্ট এসআইএস এর ফরেন্সিক অডিটে দেখা গিয়েছে এই মুহূর্তে সারা দেশে অন্তত 32 লক্ষ ডেবিট কার্ডের নিরাপত্তা নিয়ে সংশয় রয়েছে। এর মধ্যে যেমন রয়েছে ভারতের সবথেকে ভরসাযোগ্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তেমনই রয়েছে এইচডিএফসি, আইসিআইসিআই, অ্যাক্সিস, ইয়েস ব্যাংকের মতো বড় বেসরকারি ব্যাংকও। এই 32 লক্ষ এটিএম কার্ডের মধ্যে রয়েছে 26 লক্ষ ভিসা কার্ড এবং 6 লক্ষ রুপে কার্ড। এইসব ব্যাংকে অ্যাকাউন্ট নেই এমন লোক খুঁজে বের করা দুষ্কর। ফলে এই নাম সামনে আসার পর থেকেই সকলে ভয়ে কাঁটা হয়ে রয়েছেন, না জানি পরের বার টাকা তুলতে গিয়ে কি দেখব। কিন্তু এরকম সব নামজাদা ব্যাংকের ডেবিট কার্ডের জালিয়াতি সম্ভব হলো কি করে? সূত্রের খবর, বেশিরভাগ ব্যাংকই এটিএমে হিটাচি পেমেন্ট সার্ভিসেসের পরিকাঠামো ব্যবহার করে। আর এই হিটাচি পেমেন্ট সার্ভিসেসের পরিষেবাতেই কিছু গলদ থাকতে পারে, যার জেরে গ্রাহকদের ডেবিট কার্ডের তথ্য চুরি করা সম্ভব হয়েছে। একটা সফটওয়্যার সেখানে ইনসার্ট করা ছিল একদম ইনস্টলেশন সময় থেকে, যা সাধারণ মানুষ যারা সেখান থেকে টাকা তুলেছেন, সেই ব্যাংকের গ্রাহক এবং অন্য ব্যাংকের গ্রাহক, তাদের সমস্ত তথ্য টাকা তোলার সঙ্গে সঙ্গে সেই সফটওয়্যারের মাধ্যমে চলে গেছে ঠগীদের কাছে। হিতাচির দেওয়া সিস্টেম বলে আমি দেখলাম। তো এই ম্যালওয়্যার কীভাবে সেখানে প্রবেশ পেল এবং এই ঘটনাটা কিভাবে ঘটতে লাগলো, এবং যার ক্ষতি হলো তার তো ক্ষতি হলো, পরে কিভাবে ক্ষতিপূরণ হবে পরের কথা, ক্ষতি তো হয়ে গেল। এই খবর সামনে আসার পরই এসবিআই ঝুঁকি না নিয়ে 6 লক্ষ গ্রাহকের কার্ড ব্লক করে দিয়েছে। ব্যাংকের তরফে জানানো হয়েছে, আমরা জালিয়াতি রুখতে পদক্ষেপ নিয়েছি, গ্রাহকদের সঞ্চিত আমানতের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করা হবে না। যাদের কার্ড ব্লক করা হয়েছে তাদের নতুন ডেবিট কার্ড দেওয়া হবে। এইচডিএফসি ব্যাংকের তরফেও গ্রাহকদের উদ্দেশ্যে জানানো হয়েছে, যারা সম্প্রতি অন্য ব্যাংকের এটিএমে কার্ড ব্যবহার করেছেন তারা পিন বদলে ফেলুন। আপাতত কিছুদিন এইচডিএফসি ব্যাংকেরই এটিএম ব্যবহার করুন, কারণ সেখানকার নিরাপত্তা অন্যান্য ব্যাংকের এটিএমের থেকে ভালো। মাস্টার কার্ডের আধিকারিকদের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বিষয়টি আমাদের নজরে এসেছে, মাস্টার কার্ডের নিজস্ব পরিষেবায় কোনো সমস্যা নেই, গ্রাহকদের নিরাপত্তাই আমাদের অগ্রাধিকার। সমস্ত গ্রাহকদের বলা হচ্ছে নিয়মিত অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখুন, জালিয়াতির সন্দেহ হলেই সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন। প্রকাশ সিনহা ও সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা। আমরা এই অনুষ্ঠান যখন শুরু করতে চলেছি তখন সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে 32 লক্ষ ডেবিট কার্ডের নিরাপত্তার যে নিয়ে যে আশঙ্কা দেখা দিচ্ছে তাতে কেন্দ্র সরকার নড়ে চড়ে বসেছে, এবং কি কি পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়েছে তা সমস্ত ব্যাংকগুলি যেগুলো আছে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে। জানতে চেয়েছেন অর্থমন্ত্রকের ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। সুতরাং কোনো সন্দেহ নেই যে দেশ জুড়ে নানা ধরনের সমস্যা, সন্ত্রাস, তারপরে আরেকটা বিষয় যুক্ত হলো, সেটা হচ্ছে এই ব্যাংক ফ্রডের মারাত্মক অভিযোগ এবং
আশঙ্কার কালো মেঘ। আমি এই অনুষ্ঠান শুরু করব আমার এক প্রিয় অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যকে দিয়ে। অম্বরীশ, আহারে বাংলা এই মুহূর্তে আমি দেখছিলাম যে গোটা শহর জুড়ে তোমার হোর্ডিং, ভোজন রসিক বলে তোমার খুব মানে সুনাম আছে। তুমি চাইনিজ কোন আমার একটা দুর্নামও আছে যে আমি খুব সঞ্চয়ী এবং কিপটে। আচ্ছা, তোমার পার্সের রং কেউ জানে না? না, কেউ জানে না। আচ্ছা, তুমি চাইনিজ রেস্টুরেন্টে খেতে গেলে এটিএম থেকে টাকা তুললে বুঝতেও পারলে না চীনা খাবার খেতে গিয়ে ওদিকে চীনে একজন বসে ওই দিবাকরের ব্যোমকেশের মতো সেই চীনা গ্যাং তারা তোমার টাকা সরিয়ে নিচ্ছে। আমি বলছি, আমি যদি এখন দর্শকদের বলি যে সবাইকে খুব সাবধানে চলতে হবে, আবার সেই আগেকার দিনের মতো ব্যাংকে টাকা তোলার জন্য লাইন দিতে হবে, কারোর পক্ষে সেটা সম্ভব এটা না। অসম্ভব, পারা যাবে না। এটা কি একজন সাধারণ মানুষ কি করতে পারে? দেখো, প্রথমত খুব ভয় পেয়ে গেছি, জানো তো। আর এই যে যে আশ্বাসবাণীগুলো দেওয়া হচ্ছে হ্যাঁ। বিভিন্ন ব্যাংকের তরফ থেকে, ভিসার তরফ থেকে, আমি ভরসা করতে পারছি না। কারণ কালকে যদি আবার এই ঘটনাটা ঘটলো কি করে, যদি এতটাই সচেতনতা থাকে, নিশ্চয়ই ছিল না, একদম। আজকে এই ঘটনাটার সম্মুখীন হতাম না। ফলে ওদের প্রতি আমার আর কোনো বিশ্বাস নেই। আমি একটা জিনিস সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আজকে। ধরো আমার যদি 3টে ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, আমি বাকি 2টো ব্যাংকে ডেবিট কার্ড অফ করে দিচ্ছি, ব্লক করে দিচ্ছি, একটাই ব্যাংকের ডেবিট কার্ড রাখবো, সেখানে সামান্য টাকা রাখবো আমি। মানে আমার কাছে যেটা সামান্য বলে মনে হয়, যেটা দিয়ে আমি বাজার করতে পারবো, খেতে পারবো, যাবতীয় নেট ব্যাংকিং করতে পারবো ইত্যাদি। ফলে ওখান থেকে আমার রিস্কটা কম থাকবে। আর বাকি 2টো কার্ড আমি কালকে সকালেই ব্লক করে দেবো। আমি একদম সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এছাড়া আর কোনো উপায় নেই। আমি জানি না, হ্যাঁ, অম্বরীশের কথায় কতজন অনুপ্রাণিত হবেন, কিন্তু যেটা কথা সেটা হচ্ছে এর আগে বহুবার এই ধরনের আমরা অনুষ্ঠান করেছি। ক্রেডিট কার্ডের বিপদ এবং ক্রেডিট কার্ড বিপদে কোথায় বিপদ সংকেত বাজতে পারে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা আমরা দেখিয়েছি, কিন্তু ডেবিট কার্ড, এটিএম কার্ড নিয়ে এই রকম প্রশ্নচিহ্ন ভারতবর্ষে এই প্রথম। দ্রুত দেখাবো। আপনি বসে কলকাতায়, অথচ আপনারই অ্যাকাউন্ট থেকে নাকি টাকা উঠছে চীনে 2125 কিলোমিটার দূরে। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর এটিএম জালিয়াতির শিকার হয়েছেন কলকাতার এই আইনজীবী। তবে ইনি একা নন, এমন আরো বহু মানুষ রয়েছেন যারা কোনো না কোনোভাবে জালিয়াতির খপ্পরে পড়েছেন, যেমন ইনি। কেন মোবাইলে পরপর দেখছি 10,000, 10,000, 5,000 টাকা এভাবে ডিডাক্ট হতে চলে যাচ্ছে। ব্যাংক বলে আপনারা এইভাবে যদি করেন তাহলে আমাদের কী দোষ? আমাকে উপরের নম্বরগুলো জিজ্ঞেস করলো, যার জন্য আমার থেকে এই ভুলটা হয়ে গেল। এখনও আমার স্কুলের মেয়ের ফিস, বইয়ের খাতা, বইয়ের পয়সা ডিউ আছে, ছোটো মেয়ে, দিতে পারছি না আমি। মানে আমার পুরো ডিসব্যালেন্স হয়ে গেছে। 12 মাস লাগলো টাকাটা জমাতে, আর এটা 5 মিনিটে আমার হাত থেকে বের হয়ে গেল। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে জালিয়াতি আটকাতে পুলিশ ও প্রযুক্তিবিদরা যেমন তৎপর, তেমন জালিয়াতি করার জন্য নিত্য নতুন পন্থা ভেবে চলেছে প্রতারক চক্রগুলিও। তবে এটিএম জালিয়াতির সবথেকে জনপ্রিয় পন্থা কার্ড ক্লোনিং, যা হয় লুকোনো ক্যামেরা ও স্কিমিং যন্ত্রের মাধ্যমে। এজন্য মূলত টার্গেট করা হয় রক্ষীহীন এটিএমগুলিকে। সেখানকার এটিএম যন্ত্রে কার্ড সোয়াপ করার জায়গায় লাগিয়ে দেওয়া হয় স্কিমিং মেশিন, অর্থাৎ তথ্য কপি করার যন্ত্র, আর স্ক্রিনের পাশে কোথাও লাগিয়ে দেওয়া হয় লুকোনো ক্যামেরা। আপনি সেই এটিএমে কার্ড সোয়াইপ করলে স্কিমিং মেশিনের মাধ্যমে ডেবিট কার্ডের পেছনে চৌম্বকীয় ক্ষেত্রে থাকা যাবতীয় তথ্য কপি হয়ে যাবে, আর লুকোনো ক্যামেরায় ধরা পড়ে যাবে আপনার দেওয়া পাসওয়ার্ড। ডেবিট কার্ড থেকে চুরি করা তথ্যগুলি একটি ফাঁকা কার্ডে বসিয়ে দিলেই সেটি হয়ে যায় আপনার কার্ডের ক্লোন, আর পাসওয়ার্ড তো জালিয়াতদের কাছেই থেকে যায়। ফলে এই ক্লোন কার্ড ব্যবহার করে যে কেউ আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতেই পারে। এটিএম মেশিনের যেখানে আমরা এটিএমের কার্ডটা ঢোকাই, আটা দিয়ে কিছু আটকে রাখা হয়, এবং এটিএম কার্ডটা যখন ঢোকে তখন তার একটা প্রিন্ট ওই আটাতে চলে আসে। ফ্রড যারা করে তারা সেইটা থেকে তথ্য সংগ্রহ করে এবং এই কার্ডগুলোকে ক্লোন করে নিয়ে তারা অন্য জায়গা থেকে টাকা হাতিয়ে নিয়েছে। ব্যাংক কোনোদিন কোনো কারোর কাছে এটিএমের কোনো ডিটেলস চায় না। এটিএম কেন, কোনো ডিটেলস চায় না, ব্যাংকের কাছে সমস্ত ডিটেলস থাকে। সেই জন্য ব্যাংকের কোনো কিছু আমরা কোনোভাবেই শেয়ার করব না। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে এখন জালিয়াতির পদ্ধতি হয়েছে আরও আধুনিক। যারা হ্যাকার, দে ক্রিয়েট ম্যালওয়্যারস, এবং এটা স্টেলথ, মানে এটা বসে থাকে, এটা কাউকে ডিস্টার্ব করে না, শুধু ইনফরমেশন ক্যাপচার করতে থাকে। অনেক ক্ষেত্রে আবার এটিএম এর নেটওয়ার্ক হ্যাক করেও গ্রাহকদের সর্বশান্ত করে দেয় জালিয়াত চক্র। আসলে সমস্ত এটিএমই তো নিজেদের মধ্যে যখন কথা বলে তো একটা নেটওয়ার্কের মধ্যে থাকে, সেই সিস্টেমের মধ্যে যদি কেউ ম্যালওয়্যার ঢুকিয়ে দেয়, ম্যালওয়্যার এক ধরনের প্রোগ্রাম হয়, যে প্রোগ্রামটা অ্যাকচুয়ালি রিড করে যে কে, মানে ওখানে পরপর অ্যাক্টিভিটিস, যে ট্রানজাকশন যেগুলো, সেগুলো নোট করা হয়। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে এটিএম জালিয়াতি হলে সেক্ষেত্রে গ্রাহকের কার্যত কিছুই করার নেই, সেখানে ব্যাংকের দায়িত্ব বেশি। কোম্পানিকেই তাদের সিকিউরিটি আপগ্রেড করতে হবে, তাদের অ্যান্টিভাইরাস লাগাতে হবে, বা তাদের নেটওয়ার্ক তাদের আপগ্রেড করতে হবে। এক্ষেত্রে ইউজারের খুব একটা কিছু করার নেই। কিছু ক্ষেত্রে নিজের টাকা বাঁচাতে গ্রাহকদের অতি অবশ্যই সতর্ক থাকা উচিত। যেমন ডেবিট কার্ড এমন জায়গায় রাখতে হবে যাতে তা সহজে বাইরের লোকের নজরে না পড়ে। ডেবিট কার্ডের পিন বা অন্য কোনো তথ্য কাউকে দেওয়া যাবে না।
ডেবিট কার্ডের পিন ও নেট ব্যাংকিং পাসওয়ার্ড নিয়মিত পাল্টাতে হবে। ওনারা খুব ফ্রিকোয়েন্টলি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। কার্ড সবসময় মনিটর করা উচিত যে আমি কার্ড কাকে দিচ্ছি, কোথায় সোয়াইপ হচ্ছে, আমি নিজে পিন দিচ্ছি। অন্যান্য ক্ষেত্রেও বাড়তি সতর্কতা নিতে হবে, যেমন এটিএমে ডেবিট কার্ড ব্যবহার করার পর ক্লিয়ার এবং ক্যান্সেল বাটন অবশ্যই প্রেস করতে হবে। ব্যাংকের কর্মী পরিচয় দিয়ে কেউ ফোন করে তথ্য জানতে চাইলে কিচ্ছু বলা যাবে না। অনেক সময় এসএমএস ও হোয়াটসঅ্যাপে অনেক লিঙ্ক আসে, যেখানে ক্লিক করলে পুরস্কারের লোভ দেখানো হয়। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে এগুলি অনেক সময় প্রতারকের পাতা ফাঁদ হয়। এই ফাঁদে কখনো পা দেওয়া উচিত নয়। রাজর্ষি দত্তগুপ্ত, প্রকাশ সিনহা ও সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ। গোটা দেশে 6 লক্ষ গ্রাহকের কার্ড ব্লক করে দিয়েছে এসবিআই। এ নিয়ে আমরা কথা বলেছি চিফ জেনারেল ম্যানেজার কলকাতা সার্কেল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পার্থপ্রতিম সেনগুপ্তের সঙ্গে। কি বলেছেন তিনি, দেখুন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার 6 লক্ষ কার্ড প্রায় এরকম আমরা চিহ্নিত করেছি যেখানে এই জিনিসটা হতে পারে, কিন্তু অ্যাজ আ প্রিকশনারি মেজার আমরা অলরেডি অল দোজ কার্ড হ্যাভ বিন ব্লক এবং উই আর ইস্যুইং নিউ কার্ড। প্রতিটা কাস্টমারের জানা দরকার যে কোনো কারণে কাস্টমার যেন তার এটিএম পিন বা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড বা অন্য কোনো রকম পাসওয়ার্ড যেন কোথাও যেন ডাইভার্ট না করে। আমি সৃজন কুণ্ডুর কাছে আসবো, চিফ ম্যানেজার এই বিষয়ের ইউবিআই। একটা অভিযোগ নিয়ে আপনাদের কাছে আসবো। এক হচ্ছে যে সরকার, এমনকি ব্যাংক, প্রাইভেট ব্যাংক তো বটেই, সরকারি ব্যাংকও নানা রকম ইনসেন্টিভ দেয় এবং উৎসাহ দেখায়। অনেক সময় পার্সেন্টেজের ইনসেন্টিভও দেওয়া হয় যে নেট ব্যাংকিংয়ে যত উৎসাহিত করা যায় মানুষকে, এই দীর্ঘ যে লাইন পড়ে সেটাকে যদি কম কর্মী দিয়ে সামলানো যায়। পাশাপাশি অনলাইন ব্যাংকিং নিয়েও নানা ধরনের উৎসাহ দেওয়া যায়, অনলাইন ট্রানজ্যাকশনকে উৎসাহ দেওয়া হয়। এবার এই ধরনের ঘটনা ঘটলে যারা ভুক্তভোগী তারা সবসময় বলেন যে ব্যাংক তারপরে আর দায় নিতে চায় না। তখন বলা হয় যে আপনি নিশ্চয়ই ভুল করে কাউকে পিন নাম্বার দিয়েছেন, আপনি ভুল করে পিন নাম্বার দেবেন না। এক্ষেত্রে ব্যাংকের ভূমিকা ঠিক কী রকম? এই রকম একটা দুর্ঘটনা ঘটে গেল, আপনারা কি করেন? আচ্ছা, মানে সাধারণত ফ্রডগুলো যেরকম হয় দেখা যায় যে কোনো ফ্রডস্টার ফোন করে ডিটেলস নিয়ে ফ্রডুলেন্ট ট্রানজাকশন করে নেয়। এটা একদম প্রাথমিকভাবে সব থেকে বেশি যেটা হয়, এটা কমন। এই আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেকেন্ড যেটা আমরা দেখলাম স্কিমিং, এটাও প্রচুর হয়। একটাই উপায় নিয়মিত পিন বদলানো, যেটা আপনারাই বললেন। এক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে সেটা কোনো একটি প্রাইভেট ব্যাংক এবং তার সার্ভিস প্রোভাইডার আপাতত তাদের দিকে সন্দেহ যাচ্ছে এই জন্যই, কারণ এক্স্যাক্টলি কী ঘটেছে এখনো অবধি কেউ জানে না। যেটা হয়েছে মে মাস থেকে শুরু করে জুলাই মাস অবধি একটি ব্যাংকের সমস্ত এটিএমের থ্রু দিয়ে যা ট্রানজাকশান হয়েছে মনে করা হচ্ছে তার সমস্তটা অথবা কিছু তথ্য বাইরে গেছে, যে জন্য চায়না থেকে ট্রানজাকশন ইনিশিয়েট হয়েছে। মানে এটা অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে কতগুলো ফ্রডুলেন্ট ট্রানজাকশন পরপর আসছে। না, এই ঘটনার কোনো ভিকটিম এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে বসে আছে, আমরা তর্কের খাতিরে ধরে নিচ্ছি, তাকে আপনি কি পরামর্শ দেবেন? হ্যাঁ, এবার এক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে নিয়মিত পিন পাল্টান। মানে না, যার হয়ে গেছে, যিনি ভুক্তভোগী, যার এরকম একটা ফ্রড ট্রানজাকশন হয়েছে কোথাও অন্য দেশে, তিনি কোথায় যাবেন? তিনি ব্যাংকে কমপ্লেন করবেন এবং তার জন্য যথেষ্ট ব্যবস্থা আছে। সেটা আমি এবার আইনের বিষয়টা দেখে নেব যে আইনজীবীরা ঠিক কী ধরনের পরামর্শ দিচ্ছেন এই ধরনের ঘটনা ঘটলে। দেখুন, কলকাতার বাসিন্দা বিকাশ সিনহা 6 মাস আগে ব্যাংক থেকে করছি বলে একটা ফোন আসে, তারপরই অ্যাকাউন্ট থেকে 12,000 টাকা উধাও। আমার সঙ্গে ফোনে কথা বলতে বলতে দেখছি কি আমার মোবাইল মধ্যে পয়সাটা কাট হচ্ছে, এসএমএস আসছে। তারপরে এমনি করতে করতে আমি যখন অবধি কার্ড ব্লক করাতে যাব তখন অবধি দেখছি আমার 10-12 হাজার অ্যাপ্রক্স ছিল, তুলে নেওয়া হয়েছে। তিলজলা থানায় অভিযোগ দায়ের হলেও বিকাশ এখনো টাকা ফেরত পাননি। এখন বিভিন্ন ব্যাংকের 32 লক্ষ ডেবিট কার্ডের সুরক্ষা নিয়ে যখন সংশয় দানা বাঁধছে, তখন সাধারণ মানুষও প্রশ্ন তুলছেন প্রতারণার শিকার হলে কি করণীয়। আইনজীবীদের একাংশের মতে প্রতারণার শিকার হলে প্রথমে ব্যাংকে লিখিত অভিযোগ জানানো উচিত, তারপর অভিযোগ জানাতে হবে পুলিশে। আইনজীবীরা বলছেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাংকিং অম্বুডসম্যান স্কিম অনুযায়ী প্রত্যেক ব্যাংকের জন্য একজন করে আধিকারিক থাকেন। ব্যাংকের কাছে প্রতারণার অভিযোগ জানিয়ে উত্তর না পেলে সেই আধিকারিকের কাছে অভিযোগ করা যায়। সেখানেও লাভ না হলে রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নরের কাছে অভিযোগ জানানো যায়। আরবিআই রুলস অনুযায়ী ব্যাংক ওম্বুডসম্যান স্কিম আছে। এই স্কিম অনুযায়ী
আপনাকে কমপ্লেন ফাইল করতে হবে। এগুলো সাধারণত আরবিআইয়ের সুপিরিয়র একজন অফিসার থাকে, তার এই কমপ্লেনটা যুক্তিযুক্ত কিনা এবং কমপ্লেনের সারবত্তা আছে কিনা, যদি সারবত্তা থাকে তাহলে ওই সিনিয়র অফিসার তখন ব্যাংক থেকে টাকা আদায়ের ব্যবস্থা করে দিতে পারে। আর সবশেষে আদালতের দরজা তো খোলাই আছে। বহু সাধারণ মানুষেরই প্রশ্ন, এটিএম জালিয়াতি হলে ব্যাংক কেন টাকা ফেরত দেবে না? আইনজীবীরা বলছেন এই দাবি একেবারে অযৌক্তিক নয়। গত বছরের 18ই ফেব্রুয়ারি কার্ড জালিয়াতির একটি মামলায় ন্যাশনাল কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল কমিশনের বিচারপতি অজিত ভারিহোক ও রেখা গুপ্তর বেঞ্চ নির্দেশ দেয়, মামলাকারীর যে অঙ্কের টাকা খোয়া গিয়েছে তা সুদ সমেত ফেরত দিতে হবে ব্যাংককে। ব্যাংক কখনো এটা বলে ছাড় পেতে পারে না যে তাদের নিরাপত্তায় গলদ নেই। ব্যাংকের দোষ প্রমাণিত হলে তারা গ্রাহকদের ক্ষতিপূরণ দিতে বাধ্য। প্রসঙ্গত, ব্যাংকের কোনো কর্মী প্রতারণায় জড়িত বলে অভিযোগ উঠলে সেক্ষেত্রেও তথ্য প্রযুক্তি আইন ও ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলার সংস্থান রয়েছে। এছাড়া ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারাতেও মামলার সংস্থান রয়েছে। 66B, C, D এবং E এছাড়াও ইন্ডিয়ান পিনাল কোডেরও অফেন্স হয়। 467, 468, 474 এইসব অফেন্সগুলো আছে। এছাড়া যদি ইনভেস্টিগেশনে দেখা যায় ব্যাংক অফিসিয়াল পর্যন্ত এর মধ্যে ইনভলভ আছে, তখন ব্যাংকের বিরুদ্ধেও ক্লেম করতে পারে, সেটা সিভিল স্যুট করে টাকা আদায় করতে হবে। এক্ষেত্রে ক্রেতা সুরক্ষা দপ্তর কি কোনো ব্যবস্থা নিতে পারে? টাকা তুলে নেওয়ার ব্যাপারে আমাদের কতগুলো অ্যালিগেশন এসছে এবং সেগুলো সলভ হয়ে গেছে। কিছু কমপ্লেন যারা আমি যেগুলো পাচ্ছি সেগুলো আমরা ব্যবস্থা নিচ্ছি, পুলিশেরও সাহায্য নিচ্ছি। টাকাও গেল, পেতে হ্যাপাও বিস্তর। নাজেহাল সেই কমন ম্যান। সৌভিক মজুমদার ও সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। আরেক বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্তর কাছে যাব। সন্দীপবাবু, কোন পর্যায়ে ঠিক গন্ডগোলটা হয়েছে? সেটা ব্যাংকের যে কর্মী বিভিন্ন ডেটাবেসে ডেটা এন্ট্রি করছেন সেইখানে, নাকি পিন চুরি হয়ে গেছে সেই গন্ডগোলটা ধরা যায়? মানে একজন, আমি যদি গ্রাহকের পার্সপেক্টিভ থেকে দেখি, যার সঙ্গে এই ঘটনা হয়েছে, তিনি কি মানে করে কোথায় কতদিনের পরে সুবিচার পাবেন, আদৌ পাবেন কিনা, ব্যাংক কর্তৃপক্ষ অর্থ ফেরত দেবেন কিনা, নাকি অনির্দিষ্টকালে এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মামলার মতো তার মামলাও চলতে থাকবে? এটার কোনো রকম পিন পয়েন্ট করা যায় যে এই পর্যায়ে গাফিলতিটা হয়েছে এবং গ্রাহককে যত তাড়াতাড়ি সম্ভব কম্পেনসেট করে দেওয়া হবে সম্ভব দেশে? দেখুন, আমার যেটুকু ধারণা, এটা স্কিমার থেকে হয়নি, কারণ স্কিমিং হলে খুব লিমিটেড নাম্বার অফ এটিএম থেকে এটা হতো। এইরকম ব্যাপকভাবে এত ওয়াইড স্প্রেড ব্যাপারটা ঘটতো না। তো স্কিমারের ব্যাপারটা আমি মনে হয় এখান থেকে বাদ দেওয়া দরকার। আর স্কিমিংও যদি হয়, সেখানে একটা খুব ইম্পর্টেন্ট সলিউশন আছে। যেসব ব্যাংকের এটিএমে কোনো গার্ড নেই, সেখানে কোনো সময় ঢুকে মানি ট্রানজাকশন করা ঠিক নয়। এবার আসি যে মেইন প্রবলেমটা, এখন অবধি যেটুকু ইনফরমেশন পাওয়া গেছে তাতে মনে হচ্ছে যে সার্ভিস প্রোভাইডার, যে আরবিআই গাইডলাইন দেওয়া যে সার্ভিস প্রোভাইডার এই সমস্ত এটিএমে এন্ড টু এন্ড কানেকশন মেনটেন করে, রাইট ফ্রম দ্য সফটওয়্যার টু নেটওয়ার্ক টু ইন্টারনেট, এবং মেশিনগুলো সমস্ত ডিভাইসগুলো দেয়, তাদের সিস্টেমেই গন্ডগোল হয়েছে। এবার সেই সিস্টেমটা পার্টিকুলার স্পেসিফিক ব্যাংক বা এটিএম হতে পারে, অথবা তাদের সেন্ট্রাল যে সিস্টেম, আমি আজকে একটু দেখছিলাম এটা নিয়ে, ওদেরকে সিওপিএস বলে, সেন্ট্রাল অপারেটিং যে সিস্টেমটা আছে সেইখানে থাকতে পারে। যদি সেন্ট্রাল অপারেটিং সিস্টেমে প্রবলেমটা হয়, তাহলে আগামী দিনে কিন্তু এটা আরও ভয়াবহ জায়গায় চলে যাবে, কারণ সমস্ত ব্যাংকের সিস্টেমগুলো বা এদের সেন্ট্রাল সার্ভারগুলো এফেক্টেড হয়ে যাবে। আর যদি পার্টিকুলার ব্যাংকে হয়, তাহলে এরকম হয়তো হয়েছে যে ওই ব্যাংকের এটিএম এ অন্য ব্যাংকের যে গ্রাহকরা যখন এসেছে, একমত এক জায়গায়, সেটা হচ্ছে যে লক্ষ লক্ষ ফিগারটা এই মুহূর্তে দেয়া হচ্ছে এবং দেখা যাচ্ছে সেটা কোনো একটা ব্যাংকের, এবং সীমিত জায়গাতে করাপশন হলে, সীমিত জায়গাতে ফরজারি হলে সেটা হতো না। সো আমার মনে হয় এটা টিপ অফ দ্য আইসবার্গ। ঠিক আগামী দিনে এটা আরো জায়গায় ভালো করে বোঝা যাবে। সিসা অলরেডি ইনভেস্টিগেট করছে, কিন্তু এই মোমেন্টে যেটা ইমিডিয়েট করা উচিত গ্রাহকদের, সেটা হলো যে তাদের পিন নাম্বার তো প্রথম স্টেপ 1 চেঞ্জ করা উচিত। নাম্বার 2, কোনো ক্রেডিট কার্ডে খুব মারাত্মক বেশি ব্যালেন্স রাখা উচিত নয়। নাম্বার 3, আজকে যে সমস্ত ই কমার্স পোর্টালে গিয়ে আমরা ইউজ করছি ক্রেডিট কার্ডগুলো, সেখানে এক্সপ্রেস চেকআউট থাকে, সেই এক্সপ্রেস চেকআউটটাকে অ্যাভয়েড করা খুব ভালো। কারণ কালকে যদি ওইখানে সিস্টেমে, যেটা বোঝাতে চাইছেন যে অনলাইন ট্রানজাকশন, অনলাইন কেনাকাটা নিঃসন্দেহে যে সাধারণ মধ্যবিত্ত পরিবারে একেবারে জাঁকিয়ে বসেছে, সেখানেও বিপদের সম্ভাবনা রয়েছে। দেখুন, দোকানে যাওয়া আসার ঝক্কি নেই, দরদামের বালাই নেই,
তারপর আবার হাজারো অফারের ছড়াছড়ি। অনলাইন কেনাবেচার ওয়েবসাইটগুলির জনপ্রিয়তা তাই এখন তুঙ্গে। সাম্প্রতিক একটি সমীক্ষা বলছে 70% গ্রাহক বিশ্বাস করেন দোকানের থেকে ওয়েবসাইটে ভালো অফার পাওয়া যায়। শিকার যেখানে সেখানে শিকারীর নজর তো যাবেই। স্বাভাবিকভাবেই অনলাইন কেনাকাটার ওয়েবসাইটে গ্রাহকদের এই ভিড় নজরে পড়েছে জালিয়াতি চক্রগুলিরও। ফলে এখানেও প্রতারণার ফাঁদ পাততে শুরু করেছে তারা। কিভাবে? সবচেয়ে ভালো হচ্ছে যে সেফ সাইটগুলোতে যাওয়া, আনসিকিউরড কোনো সাইটে যাওয়া উচিত নয়। আপনি যদি রিটেল কিনতেও হয় তবুও যেগুলো পরিচিত নাম সেইগুলোতেই যাওয়া দরকার। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে অনলাইনে কেনাকাটার জন্য পরিচিত ওয়েবসাইটগুলির ওপরেই নির্ভর করা উচিত। যদিও অনেকে বলছেন এখন জালিয়াতরা অনলাইন কেনাকাটার ওয়েবসাইটের ক্লোনও নামিয়ে ফেলেছে, তাই যে কোনো ওয়েবসাইটে গেলে দেখে নিতে হবে তা আসল কিনা। সেটা বুঝবেন ওয়েব অ্যাড্রেসের পাশে থাকা এই তালা চিহ্ন দেখে। অনেক সময় সাইট ক্লোন হয়ে যায়। আপনি রেগুলার আপনি একটা ব্যাংকের সাইটে ঢোকেন এবং কোনো হ্যাকার হয়তো সেই ব্যাংকের সাইটটা ক্লোন করে একটা অন্য ইউআরএল তৈরি করে আপনার ইমেলে পাঠিয়েছে। আপনি যখন এই ইউআরএলটা ক্লিক করছেন সেটা আপনার পরিচিত ব্যাংকের সাইটে না ঢুকে এটা একটা অন্য তাদের ক্লোনড ব্যাংকের সাইটে চলে গেল। তবে বিপদ শুধু অনলাইনে কেনাকাটায় নয়, প্রতারকদের দৌরাত্মে রেস্তোরাঁয় খাওয়া দাওয়া বা অনামী দোকানে কেনাকাটাও আজ নিরাপদ নয়। সেটা টের পেয়েছেন দিল্লির এই আইনজীবী, যিনিও প্রতারণার শিকার হয়েছেন। দিল্লিতে আমরা 3 জন বন্ধু মিলে এসে লাঞ্চ করি একবার, তো সেখানে আমার 3100 টাকা বিল হয়েছিল। পরবর্তীকালে ওই ডেবিট কার্ডটি ইউজ করতে যাই, তখন দেখায় যে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স রয়েছে, 34,000 টাকার বিল হয়েছে। দুর্ভাগ্যজনক ঘটনা, আমি এখন অবধি পুরো টাকাটা ফেরত পাই। সাধারণ মানুষের প্রশ্ন, সর্বত্রই যদি বিপদ ওঁত পেতে বসে থাকে তাহলে মানুষ যাবে কোথায়? বিজেন্দ্র সিংহ, রাজর্ষি দত্তগুপ্ত ও প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। বিভাস চট্টোপাধ্যায়ের কাছে আসবো। বিভাসবাবু, সাধারণ মানুষ যাবেন কোথায়? আমি ঠিক শেষ বাক্যটা দিয়ে আপনার কাছে আসবো। অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে বা এই সর্বব্যাপ্ত যে এই মুহূর্তে ভারতবর্ষের নবতম ক্রাইসিস, সেটার ক্ষেত্রে সাধারণ মানুষ তিনি চিটেড হলে কোথায় যাবেন? দেখুন, এই প্রশ্নটা অনেক লেটে আসার জন্য একটা কথা দীর্ঘদিন ধরে বলা হচ্ছে, চেষ্টা করছি আমরা সব জায়গায় বলতে, যে একটা প্যারালাল মানে গ্রে মার্কেট চলছে ইন্ডিয়ান ইকোনমিটাকে ধ্বংস করার জন্য। এবং এই যে সোর্সটা চায়না থেকে এসছে বলছে, ম্যালওয়্যার অ্যাটাক করে বা ব্যাঙ্কগুলো, তারা মানে ডেভেলপ কান্ট্রিজগুলো অলরেডি আইন নিয়ে চলে এসছে। আমরা কিন্তু ব্যাংকার্স বুক এভিডেন্স, মানে ব্যাংকার্স বুক এনেছি, আমরা কোড এনেছি, যাকে ব্যাংকিং কোড বলে। কিন্তু খুব দুঃখের বিষয় যে বলি এটা, যে অনারেবল অ্যাপেক্স কোর্ট একটি জাজমেন্টে ব্যাংকার্স কোর্টকে রিলাই করলেন, অ্যাডজুডিকেটার সাউথ ইন্ডিয়া একটি কোর্ট এটাকে রিলাই করলেন, করে ব্যাংক এবং সার্ভিস প্রোভাইডারের উপর পানিশমেন্ট দিলেন। অথচ বিভিন্ন ব্যাংক বলছে যে আমরা এই ব্যাংকার্স কোড মানি না। যদি ব্যাংকার্স কোড মানা হয় তাতে স্পেসিফিকভাবে বলা আছে যে আপ টু 10,000 এই যে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড হোয়াটএভার ট্রানজ্যাকশন, তার দায়িত্ব কাস্টমারের, কিন্তু 10,000-এর উপরে হলে সম্পূর্ণ ব্যাংকের। সবচেয়ে বড় যে সমস্যাটা দীর্ঘদিন ধরে আমি বিভিন্ন সেমিনারে সব জায়গায় বলে আসছি, যে ব্যাংকিং অর্গানাইজেশনগুলো এরা যে ডেটাগুলোকে কালেক্ট করে, ডেটাগুলোকে প্রসেস করে এবং প্রিজার্ভ করে, কাদের দিয়ে করায়? এই লোকগুলো কি আউটসোর্স লোক, যাদের ডেটার কোনো কালচার বা ডেটা সম্বন্ধে কোনো সতর্কতা নেই? আদারওয়াইজ কিভাবে সম্ভব যে যখন একজন কাউকে ফোন করা হচ্ছে বা এটিএম থেকে ডেটা নেওয়া হচ্ছে, কিভাবে সম্ভব যে তার কাছে কিছু তো তথ্য যায় না, লোকে বোকা বনিয়ে যায় কেন? এই ডেটাটা আটকাতে হবে কোথাও। এবং ইউএসএতে এবং পৃথিবীর বিভিন্ন ডেভেলপ কান্ট্রিতে এই ই কমার্সে যে আপনাকে ফোন করে বললো আপনার এই তথ্য, এটা কিন্তু আটকানোর আইন আছে। এমনকি ইন্স্যুরেন্সের আইন আছে, যে এত টাকার পর হলে। আমাদের দেশে কিন্তু কিছু নেই। আমাদের দেশে গ্রাহকরা কিন্তু খুব ভালনারেবল এই জায়গায় দাঁড়িয়ে আছে। এবং ইন্ডিয়ান ইকোনমি কিন্তু প্যারালাল একটা কিন্তু ইকোনমি চলছে, এটা কিন্তু একটা স্ট্যাটিস্টিক্স পরিষ্কার, এবং এটা আটকানো খুব দরকার। আজকে 6 লক্ষ, আজকে বলতে 3.2 মিলিয়ন হয়েছে। এই 1 ঘন্টা আগে যেটা পোস্ট দেখলাম 3.1 হয়ে গেছে। এটা আরো বাড়বে। এটা তো বিগেস্ট ইন্ডিয়া। মানে আপনি বলছেন আশঙ্কার কালো মেঘটা ক্রমশ ছড়াচ্ছে। আমি একদম শেষে আবার অম্বরীশের কাছে আসবো। অম্বরীশ, অনলাইন কেনাকাটাটা যেটা, মানে আমি বলছি যে ওই অ্যান্ট থেকে এলিফ্যান্ট সমস্ত প্রায় কিছু পাওয়া যাচ্ছে হাতের নাগালে। পুজোর বাজারটাও লোকে অনলাইনে করছে, মুদির দোকান সবই তো হয়ে যাচ্ছে সমস্ত, সেটাও আর নিরাপদ রইল না। না, ওই একটা আমি পদ্ধতি বললাম, আমি তো আমার মতো করে খুঁজে নিয়েছি একটা পথ, যে ওই একটাই অ্যাকাউন্ট রাখবো যেটা আমি সমস্তটা করব। আরেকটা কথা আমি বলতে চাই, আজকে এবিপি নিউজেই শুনলাম ওটিপিটা যদি চালু করা হয়, মানে এটিএমে ওটিপি অপশনটা যদি থাকে, যে প্রত্যেকবার আমি টাকা তোলার সময় ওটিপি চাইবো, আমার এসএমএস আসবে, তাহলে অনেকটা সুরক্ষিত হয় বলে আমার মনে হয়। একেবারে। ওই আরেকবার এই কথাটা বলতে চাইবো যে ক্রমশ আশঙ্কার কালো মেঘটা ভারতবর্ষের ওপর, ভারতবর্ষের অর্থনীতির ওপর বড় হচ্ছে, চওড়া হচ্ছে এবং ছড়াচ্ছে।
ঘন্টা খানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। পাওয়ার্ড বাই বন্ধন ব্যাংক, ভালো আপনার ভালো সবার। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার, বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। ভারত দর্শন আগরবাতি, বাংলার ঘরে ঘরে। সাকসেস মেন্সওয়্যার, ড্রেস টু উইন।